নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 15ই অগস্ট। শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টির পীঠস্থান আমাদের সকলের গর্বের দেশ ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। শত সহস্র বীর বিপ্লবীদের আত্মবলিদানের সেই সুদীর্ঘ পথ হেঁটে এসেছে আজকের এই স্বাধীন ভারতবর্ষ। আমি সৌরদীপ অধিকারী মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই ভারত মায়ের রক্তিম চরণ কমলে। আভূমি প্রণাম জানাই সকল ভারতীয় বীর শহীদ যারা স্বাধীনতার যুদ্ধে আত্মত্যাগের ছাপ রেখে গিয়েছেন তাদের চরণে। একই সাথে বীর ভারতীয় সেনাবাহিনীকেও সশ্রদ্ধ অভিবাদন ও প্রণাম জানাই। আজ আমাদের এই অনুষ্ঠানের বিষয় ভারতবর্ষের ভবিষ্যৎ কোন পথে। বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় অধ্যাপক শ্রী প্রদীপ ভট্টাচার্য মহাশয়। তিনি দীর্ঘ সময় ধরে চিত্তরঞ্জন কলেজে অধ্যাপনা করেছেন। বাংলা সাহিত্যের বিস্তৃত পরিমণ্ডলে তার বিবিধ গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার লেখা পাঠকপ্রিয় গ্রন্থসমূহের মধ্যে উল্লেখ্য পথ কোথায়, টুকরো টুকরো অধ্যায় এবং তার বাল্যকালের স্মৃতি লিপিবদ্ধ জীবন কৌতুক ইত্যাদি। অধ্যাপক ভট্টাচার্য দীর্ঘ ৩৫ বছর ধরে লিটল ম্যাগাজিন প্রাগ ভাষা প্রকাশ করে চলেছেন। তিনি এশিয়াটিক সোসাইটির কাউন্সিল মেম্বার এবং লাইফ মেম্বার হিসেবে সুদীর্ঘ সময়কাল ধরে কাজ করছেন। প্রসঙ্গত উল্লেখ্য, স্যার উইলিয়াম জোনসের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল এশিয়াটিক সোসাইটি, যা এশীয় ইতিহাস, সংস্কৃতি ও গবেষণার ক্ষেত্রে কাজ করে আসছে। এছাড়াও মাননীয় বক্তা ভারত সভার লাইফ মেম্বার। প্রসঙ্গত উল্লেখ্য, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বোস, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি প্রমুখদের সম্মিলিত উদ্যোগে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সম্মিলিত ঐক্যের ক্ষেত্রে এক সুবিশেষ ভূমিকা নিয়েছিল এই ভারত সভা। আজকের মাননীয় বক্তা শ্রী প্রদীপ ভট্টাচার্য মহাশয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত আছেন এবং সময়ে সময়ে বিবিধ সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে তিনি নিজেকে ব্যাপৃত রেখেছেন। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির পাশাপাশি মাননীয় বক্তার রাজনৈতিক জীবনও সুউজ্জ্বল। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের একজন বরিষ্ঠ এবং অভিজ্ঞ নেতা। ১৯৭২ থেকে ৭৭ সাল পর্যন্ত তদানীন্তন মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে পশ্চিমবঙ্গ সরকারের শ্রমমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিধানসভার একজন মাননীয় সদস্য ছিলেন। ১৯৯৬ থেকে তিনি লোকসভার সদস্য ছিলেন। ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। আমাদের আজকের এই আলোচনা সকলের জন্যই একটি অতি মূল্যবান অভিজ্ঞতা হতে চলেছে। আজকের সম্মাননীয় বক্তা শ্রী প্রদীপ ভট্টাচার্য মহাশয়কে জানাই সশ্রদ্ধ অভিবাদন এবং নমস্কার। এখন মাননীয় বক্তাকে আন্তরিক অনুরোধ করছি ওনার আজকের মূল্যবান বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। নমস্কার। আজকে প্রথমে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সমস্ত শ্রোতৃমণ্ডলীকে
যারা স্বাধীনতার এই পুণ্যলগ্নে এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়েছেন। যে বিষয়ের উপরে আলোচনা আমাকে করতে হবে সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে, স্বাধীনতা দিবসের দিনে, প্রাক্কালে নয়, স্বাধীনতা দিবসে আমাদের আগামী দিন আমরা কোথায় চলেছি, ভারতবর্ষ কোথায় যাবে, স্বাভাবিকভাবে এই প্রশ্নটা সকলের মনের মধ্যে ঘুরবে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আমি প্রথমে শুরু করব আমার অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করব এই কথা বলে, যারা আত্মত্যাগ করেছেন, মৃত্যুকে বরণ করে নিয়েছেন, জীবন মৃত্যু পায়ের বৃত্ত, চিত্ত ভাবনাহীন করে পুলিশের গুলিতে প্রাণ বিসর্জন দিয়েছেন হাসতে হাসতে আমাদের এই ভারত মাতাকে বন্ধন মুক্ত করতে। তাদের প্রতি আমার অন্তরে শ্রদ্ধা এবং বিনম্র প্রণাম করব। অনেকে খ্যাত হয়ে আছেন, অনেকে অখ্যাত, কিন্তু যারা খ্যাত হয়ে আছেন তারা তো নিঃসন্দেহে আমাদের ইতিহাসের পাতায় স্থান লাভ করেছে। কিন্তু যারা অখ্যাত, গ্রামে গঞ্জে ওই ধূলিকণায় মিশ্রিত হয়ে গিয়েছিল একদিন ওদের রক্তকণা, তাদের কথা ইতিহাসের পাতায় লেখেন। আমি জানি না আধুনিক ভারতবর্ষের ইতিহাস যিনি রচনা করবেন তিনি ব্রিটিশ সাম্রাজ্যের কথা নিশ্চয়ই বলবেন, ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস নিশ্চয়ই ব্যাখ্যা করবেন, এবং ব্যাখ্যা যখন করবেন তখন যে সব ঘটনাগুলো আমাদের চোখের সামনে এসছে সেগুলো তো উদ্ভাসিত হবে, কিন্তু যেগুলো আসেনি সেগুলোকেও বার করুন। ওই অখ্যাত গ্রামীণ মানুষের কান্না যেন আমরা আমাদের ভাবানুভূতিতে আমরা বুঝতে পারি, সেই প্রচেষ্টা হোক। ৭৮টি বছর আমরা পার করে এসেছি, ভারতবর্ষ আজকে স্বাধীন। আমি কথা বলতে পারি, আমি চলতে পারি, আমি লিখতে পারি, আমি সরকারের সমালোচনা করতে পারি, আমি সরকারের পক্ষে থাকতে পারি। আমার ভোট দেওয়ার অধিকার আমার জন্মগত অধিকার। 1947 সালে যে বাচ্চা শিশুটির জন্ম হয়েছিল আজকে সে ৭৮ বছর পার করেছে। হয়তো তারা কেউ জীবিত আছে, কেউ নেই। আমার মতো কয়েকজন মানুষ নিশ্চয়ই জীবিত আছে। আমাদের জীবনের যে বিভিন্ন ঘটনাবলী প্রবাহিত হয়ে গেছে তার কিছু খণ্ডাংশ যদি তুলে ধরি তাহলে ভারতবর্ষ আগামী দিন কোথায় চলেছে অন্তত কিছুটা নিশানা পাওয়া যাবে। আমরা 47 সালে স্বাধীনতা লাভ করার আগে ভারতবর্ষের ইতিহাসে প্রেক্ষাপট কি ছিল একটু আসুন না আমরা বিবেচনা করে দেখি, আলোচনা করি। ভারতবর্ষ স্বাধীন তো একদিনও হয়নি, দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে ঘুরছে। 1757 সালে সিপাহীর বিদ্রোহ, সিরাজদৌল্লার পতন, মোগল সাম্রাজ্যের পতনের পর বাংলার মাটিতে সিরাজদৌল্লার পতন এবং লর্ড ক্লাইভের মুর্শিদাবাদ দখল করার কাহিনী ইতিহাসের পাতায় লেখা আছে। একজন ঐতিহাসিক বলছিলেন, ব্রিটিশ ঐতিহাসিক, কি আশ্চর্যই বা ভারতবর্ষ, যখন লর্ড ক্লাইভ সৈন্যবাহিনীকে নিয়ে মুর্শিদাবাদে ঢুকছিলেন তখন বাড়ির অলিন্দ ছাদে লোকারণ্য ছিল। উনি লিখছেন যে ওরা যদি থুতু ফেলতেন তাহলে ব্রিটিশ সৈন্যরা ডুবে যেত। হয়তো কথাটা অনেকটা কাল্পনিক, কিন্তু এটা ঘটনা। মির্জাফরের মতো অসংখ্য ক্ষুদ্রাকৃতির মির্জাফর সেদিন ছড়িয়েছিল এই বাংলার বিভিন্ন প্রান্তে। তাই মীর মদন, মোহনলালের আত্মত্যাগ ভারতবর্ষকে বাঁচাতে পারেনি, ব্রিটিশের হাত থেকে রক্ষা করতে পারেনি। কিন্তু তারপর 100 বছর পেরিয়ে গেছে। সেই অন্ধকারময় যুগে
বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে কোথায় কি হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান আজও পর্যন্ত চূড়ান্ত রূপ নেয়। বিভিন্ন জায়গায় কখনো বর্গীর আক্রমণ, কখনো বিভিন্ন রকমের সামাজিক দৌরাত্ম্য আমাদের সমাজ জীবনকে চরম একটা বিশৃঙ্খলার মধ্যে টেনে নিয়ে গিয়েছে। সমাজের ভিতরে ছিল এমন একটা পরিবেশ যেখানে মানুষের বেঁচে থাকাটা একটা কঠিন। আর গ্রামগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে নিজের মধ্যে আত্মগোপন করবার চেষ্টা করেছিল শামুকের। সেখানে তারা ধরে রাখতে চেয়েছিল তাদের কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতি, ভাষা সবকিছুকে। কিন্তু যখন আক্রমণ হয়েছে বাইরের থেকে, তখন তারা সবটা গুটিয়ে রাখতে পারেনি, কলস ছেড়ে বেরিয়ে এসছে আর নিহত হতে হয়েছে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে। নাম করতে হয় প্রথমেই সাঁওতাল বিদ্রোহের কথা। সেই সিধু কানুর ডহরে আত্মত্যাগ আজও আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে। এলো 1857 সাল, কেউ বলে সিপাহী বিদ্রোহ, আজকে ঐতিহাসিক রহস্য বলছেন এটাই মুক্তি আন্দোলনের প্রথম অধ্যায়। সত্যি তাই, প্রথম অধ্যায়। আরো অনেক বিদ্রোহ এই ভারতবর্ষের মাটিতে ফুটে গেছে। চারাল বিদ্রোহ হয়েছে, সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে, আরো অসংখ্য ছোটখাটো বিদ্রোহ হয়েছে। এবং সেই বিদ্রোহে ধীরে ধীরে পুঞ্জীভূত রূপ আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সংগ্রামের মধ্যে দিয়ে, আত্মত্যাগের কাহিনীর মধ্যে দিয়ে। আমরা লক্ষ্য করেছি শহীদ ক্ষুদিরাম কেমন করে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গাইতে গাইতে আত্মবলিদান করেছে। তারপর অসংখ্য ঘটনা এই ভারতবর্ষের মাটিতে বয়ে গেছে। আমার দেশ 47 সালের 15ই আগস্ট গভীর রাত্রে ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিলেন, সারা বিশ্ব যখন ঘুমিয়ে আছে তখন ভারতবর্ষ জেগে আছে। আমার ভারতবর্ষ আজকে স্বাধীন। সত্যি আমরা স্বাধীন। এই স্বাধীন ভারতবর্ষে আজকে আমরা কোন পথে আমাদের দেশকে টেনে নিয়ে চলেছি? আমি জানি আমাদের দেশে গণতন্ত্র আছে। এই গণতন্ত্র অনেক কষ্টের মধ্যে দিয়ে আমরা উপার্জন করেছি, কিন্তু এই গণতন্ত্রের মধ্যে দিয়ে আমরা কখনো কখনো এমন একটা অদ্ভুত শাসন শক্তিকে, শাসক শক্তিকে লক্ষ্য করতে পারি, শাসনের মানদণ্ড রক্ষা করতে পারি, শাসনের দণ্ডকে লক্ষ্য করতে পারি, যেটি কিন্তু আমাদের খুব খারাপ লাগে। আমাদের খারাপ লাগে এই কারণে, মানুষের ভোটে জয়লাভ করে, মানুষের সাহায্যে শাসন ক্ষমতায় এসে মানুষকে যদি রক্ষা করতে না পারি, মানুষের ভরণ পোষণ দিতে না পারি, বেকার যুবকদের চাকরি যদি দিতে না পারি, আমরা যদি নতুন কলকারখানা খুলতে না পারি, দারিদ্র সীমার নিচে যদি আমাদের বাস করতে হয়, তাহলে পরে আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোথায়? আমার মনে আছে একদিন আমি দিল্লি এয়ারপোর্টে গিয়েছিলাম, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমার মেয়েকে তুলতে। আমি আশ্চর্য হয়ে দেখলাম সমস্ত এয়ারপোর্টটা ভর্তি হয়ে গেছে 18 থেকে 25 বছরের ছেলে মেয়েদের। তারা কোথায় যাচ্ছে? অধিকাংশ আমেরিকায়, ইউরোপ চলে যাচ্ছে তাদের চাকরির সন্ধানে, রিসার্চের কাজে, পড়াশোনার কাজে। কেন? আমাদের দেশে কি রিসার্চের কাজ নেই? আমাদের দেশে কি ইউনিভার্সিটি নেই? আমাদের দেশে কি অনুসন্ধান করা কোনো বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থা নেই? আমাদের দেশে যেগুলো নেই সেগুলো নিয়ে আসার ব্যবস্থা তো করতে হবে। কোথাও কোথাও নিশ্চয়ই আছে, কোথাও কোথাও যে নেই এ কথা একান্ত ভাবে বলা সম্ভব না, কিন্তু সেগুলোকে প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। কেন হচ্ছে না? এই জন্যই যে একটা রাজনীতির ছায়া এমন ভাবে প্রলম্বিত হয়ে গেছে বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে, সমস্ত শিক্ষায়তনগুলোতে, যেখানে মুক্ত চিন্তা আবদ্ধ হয়ে যাচ্ছে, অবরুদ্ধ হয়ে যাচ্ছে। মুক্ত চিন্তার পরিবেশকে দূষিত, কলুষিত করে দিয়ে একটা একমুখী করার প্রবণতা আমরা লক্ষ্য করছি, যেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। সেই জিনিস আমরা চাই না। সেই জিনিস থেকে কিন্তু আমাদের সরে আসতেই হবে। দেখুন, বিজ্ঞানে, প্রযুক্তিতে তো আমরা আজকে অনেক দূর এগিয়ে গেছি, অনেক দূর এগিয়ে গেছি। ইন্দিরা গান্ধী তিনি পোখরানে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে প্রমাণ করে দিয়েছিলেন বিশ্বকে
আমরা কাউকে ভয় পাই না। সত্যি প্রযুক্তি এবং আধুনিক প্রোডাকশন আমাদের ভারতবর্ষের মাটিতে প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেক সমুন্নত করেছে। আমি সীমান্তের বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখেছি আমাদের সোলজাররা, আমাদের সৈন্যবাহিনী কতখানি আত্মনির্ভর। তারা পৃথিবীর যে কোনো শক্তির বিরুদ্ধে লড়াই করতে সম্পূর্ণভাবে প্রস্তুত, এবং এমন ভাবে প্রস্তুত তারা বলছেন যে প্রযুক্তিগত দিক দিয়ে আমরা বিশ্বের যে কোনো উন্নত মানের দেশের সমকক্ষ হয়ে গেছি। আমাদের কোনো শত্রু আমাদের কিছু কাহিনী করতে পারবে না। আমি জানি এটা আমাদের গর্বের, এটা আমাদের আনন্দের। আমাদের ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে এটা একটা গৌরবের বিষয়। কিন্তু যখন আমার ঘরে ফিরে আসি, যখন গ্রাম বাংলার গ্রামে ফেরত যায়, যখন ভারতবর্ষের গ্রাম প্রান্তরে ঘুরে বেড়ায়, তখন দেখি অশিক্ষা, অনাহার, সংস্কার আমাদের আজও বন্ধন করে রেখে দিয়েছে। গান্ধীজি এক সময় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সমাজ সংস্কার আন্দোলন করেছিলেন। সেই সমাজ সংস্কার আন্দোলনকে আজও কিন্তু আমাদের আবার নতুন রূপ দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে পরে ভারতবর্ষের মাটিতে কিন্তু এই স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা লাভ অনেকখানি কিন্তু আঘাতপ্রাপ্ত হবে। সেই জায়গায় আমরা চাই না কেউ যেতে। এবং আমি মনে করি বিজ্ঞানকে গ্রামাঞ্চলে এমন ভাবে উন্নত জায়গায় পৌঁছে দেওয়া দরকার, যার মধ্যে দিয়ে আজকে গ্রামীণ জীবনে স্কুলের ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষায় সম্পূর্ণভাবে শিক্ষা লাভ করতে পারে। এমনকি মাদ্রাসা শিক্ষার মধ্যেও আধুনিকীকরণ একান্তভাবে প্রয়োজন হয়ে পড়েছে। কারণ আজকে আমার দেশ চাইছে আধুনিক চিন্তা, আধুনিক ভাবনা, আধুনিক গবেষণার মধ্যে দিয়ে দেশকে ক্রমাগত উন্নতি স্তরে ক্রমাগত টেনে নিয়ে যেতে। এবং সেটি করতে গেলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের মধ্যে দিয়ে এবং চিন্তাধারার আমূল পরিবর্তন একান্তভাবে প্রয়োজন। আমি জানি ভারত সরকার চেষ্টা করছেন, বিভিন্ন ইনস্টিটিউশন চেষ্টা করছে, রাজ্য সরকার করছে, কিন্তু সেটাই সবটুকু নয়, এটা নিঃসন্দেহে বলা যায়। আজকে ভারতের প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনলাম যে ভারতবর্ষে জিনিসপত্রের দাম কমানোর জন্য জিএসটি নাকি কমিয়ে দেওয়া হচ্ছে। খুবই ভালো কথা। যদি জিএসটি কমিয়ে দেওয়া যায়, বাজারে মূল্য স্তর অনেকটা কমে যাবে এবং বহু দরিদ্র মানুষ, মার্জিনাল ফার্মার, সাধারণ মানুষ তারা জিনিসপত্র কিনতে পারবে। এতে বাজারের প্রসার যেমন ঘটবে, ঠিক তেমনি ভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমার ফলে মানুষের ক্রয় ক্ষমতাও বাড়বে। নিঃসন্দেহে এটা একটা শুভ উদ্যোগ, কিন্তু এই উদ্যোগটাকে বাস্তবে রূপায়িত করতে হবে। শুধুমাত্র বক্তৃতা করলে চলবে না। যে গভর্নমেন্টের অ্যাপারেটাস, গভর্নমেন্টের যে প্রশাসন এগুলোকে বাস্তবে রূপায়িত করবে, সেগুলো যদি স্বচ্ছ না হয়, সেগুলো যদি রাজনৈতিক ভাবনার দ্বারা আদর্শপুষ্ট হয়ে কেবলমাত্র সংকীর্ণতার আবরণে নিজেকে আবৃত করে রাখে, গরিব মানুষের পয়সা লুট করবার চেষ্টা করে, তাহলে পরে কিন্তু এটা সার্থক হবে না। সুতরাং সেই দিক থেকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে অবশ্যই দেখতে হবে যাতে তারা এই ধরনের অসাধু মানুষের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে পারে। স্বচ্ছতা প্রশাসনের মধ্যে আজকে একান্ত ভাবে প্রয়োজন। স্বচ্ছতা ছাড়া আমাদের জীবনকে আজকে কখনো রাহু মুক্ত করা সম্ভবপর হবে না। দেখুন, আমাদের দেশে এখনো দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা কম না। এক সময় 65% ছিল, আজকে নিঃসন্দেহে নেমে 30, 35 এবং 25% নেমে গেছে, যা খবর পাওয়া যাচ্ছে। কিন্তু একে তো আরো নামাতে হবে। দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের যদি অর্থনৈতিক মানদণ্ডকে আমরা উন্নীত করতে না পারি, তাহলে এটা কেমন করে আমরা আমাদের সমাজকে স্বাবলম্বী করব বলুন তো? সরকার বলছেন আমাদের স্বাবলম্বী হতে হবে, আমিও বলছি, বহু মানুষ বলছেন আমাদের স্বাবলম্বী হতে হবে। কিন্তু স্বাবলম্বী হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে যে তাদের মধ্যে এই স্বচ্ছ ভাবনাকে নিয়ে আসতে হবে, যে স্বচ্ছ ভাবনা দিয়ে তারা তাদের জীবনকে নির্বাহ করতে পারে। গণতন্ত্রের কাঠামো সুদৃঢ় হলেও একটা অদ্ভুত জিনিস কিন্তু আমি লক্ষ্য করছি।
আমি কিছুদিন আগে 1939 সালে দ্বিতীয় মহাযুদ্ধের আগে সময়কালে হিটলারের একটি ছবি দেখছিলাম। কি বিপুল জনসমাবেশ, হিটলারকে অভিশাপ করছে, ধন্যবাদ দিচ্ছে, হাত তুলে তাকে অভিবাদন দিচ্ছে। কিন্তু সেই হিটলার কেমন ভাবে নির্মম অত্যাচারী হয়ে গেছে। সুতরাং আমরা কখনো চাই না গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দিয়ে শাসক বর্গ এখনো একত্র চেপে উঠবে। আমরা চাই গণতন্ত্রের মুক্ত আবহাওয়া পার্লামেন্টের অভ্যন্তরে থাকুক, বিধানসভার অভ্যন্তরে থাকুক, পঞ্চায়েতে থাকুক, মিউনিসিপালিটিতে থাকুক, বিভিন্ন ইনস্টিটিউশনে থাকুক, আমাদের সমাজে থাকুক। আমাদের কথা বলার অধিকার, আমাদের স্বাধীনভাবে চলার অধিকার যেন আমরা রক্ষা করতে। ভারতবর্ষের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী শক্তি তারা কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠবার চেষ্টা করছে। আজকে আধুনিক ভারতবর্ষে ৭৮ বছর অতিক্রান্ত হওয়ার মুহূর্তে সব থেকে বেশি সংকট আমার কাছে মনে হচ্ছে সাম্প্রদায়িকতার ভাবনাকে সম্পূর্ণ বিলুপ্ত করা শপথ আমাদের গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে আমার ভারতবর্ষের কৃষ্টি নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মধ্যে দিয়ে, বৈচিত্র্যের মধ্যে দিয়ে ঐক্য, এই ভাবনাকে আজকে শিশু মন থেকে ছাত্রদের সকলকে বোঝাতে হবে যে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতির মধ্যে সমন্বয়ের ভাবনাটা কেমন ভাবে লুকিয়ে আছে, যে সমন্বয়ের মধ্যে দিয়ে এই ভারতবর্ষের পূর্ণ রূপ আমরা দেখতে পাই। সেই পূর্ণ রূপকে আমাদের স্পর্শ করতে হবে। তাহলে আজকের ভারতবর্ষ আগামী দিনে নতুন পথের সন্ধান দেবে। আজকের জন্ম লাভ করছে যে শিশুটি, আজকে যার বয়স 17, 18, 19, 20, তার আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু সে দেখতে পাবে একটা উজ্জ্বল অধ্যায় তৈরি হচ্ছে, সে দিশা পাবে। আজকে সেই জায়গায় আমাদের যেতে হবে। এবং যে সন্ত্রাসবাদী শক্তি আমাদের দেশের অভ্যন্তরে থেকে আমাদের দেশকে টুকরো টুকরো করতে চাইছে, তাদের বিরুদ্ধে কোনো সমবেদনা আমাদের মনের ভেতরে রাখার কোনো কারণ থাকতে পারে না। এবং আমাদের সমগ্র ভারতবাসীকে সংঘবদ্ধভাবে দেখতে হবে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী শক্তি যেন আমাদের সমাজে আনাচে কানাচে কোথাও লুকিয়ে থাকতে না পারে। প্রায়ই সংবাদপত্রে আপনারা দেখেন যে অমুক জায়গায় সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করা হয়েছে, বিদেশ থেকে তারা এসছে, তাদের কাছে জাল পাসপোর্ট পাওয়া গেছে, আধার কার্ড পাওয়া গেছে। এই সব যে জিনিসগুলো হচ্ছে, এগুলো আমি জানি পৃথিবীর অনেক দেশেই এটা হয়, এটা শুধু ভারতবর্ষ বলে নয়। কিন্তু প্রশাসন পৃথিবীর অন্য দেশেও আমি দেখেছি ভীষণ অ্যালার্ট। তারা এই বিষয়গুলো এতটুকু সন্ধান পেলে মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে সেটাকে নির্মূল করার চেষ্টা করে। আজকের ভারতবর্ষে সেই জিনিসটাই হওয়া কিন্তু একান্ত প্রয়োজন আছে বলে আমার নিজের মনে হয়, এবং আমার ধারণা আমরা সেই দিক দিয়ে লক্ষ্য রেখে নিশ্চয়ই এগিয়ে যেতে পারব। অর্থনীতিতে আমরা যে কিছু এগোইনি তা তো নয়, অর্থনীতিতে আমরা বেশ কিছুটা এগিয়ে গেছি, কিন্তু আমাদের জিডিপি গ্রোথ রেট এখনো 7% উপরে আমরা উঠতে পারি। আমাদের তুলতে হবে। একমাত্র কৃষি ক্ষেত্রে আমাদের যে উন্নয়নটা ঘটেছে সেটা খুবই উল্লেখযোগ্য এবং উজ্জ্বল, কোনো সন্দেহ নেই। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যেখানে প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটির উপরে একটি তরুণ ছেলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে, দেশের অর্থনীতি অনেকটা নির্ভর করে, সেই জায়গাটায় কিন্তু এখন আমরা আশানুরূপ ফল পেতে পারি। তার কারণ হচ্ছে, আপনি যদি জাপানে যান তাহলে দেখবেন, আমার কথায় কেউ কিছু মনে করবেন না, জাপানে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের মধ্যে একটা প্রবল দেশভক্তি আছে। আপনার যে রবীন্দ্রনাথের জাপান যাত্রার যে কাহিনী যদি পড়েন তাহলে দেখতে পাবেন সেখানে সেই স্পর্শটা আপনার অনুভব করতে পারবেন। আর আজকের জাপান আমি যতদূর জানি প্রচুর উন্নতি করেছে, চায়না প্রচুর উন্নতি করেছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে। কি করতে পেরেছে? শুধু প্রশাসনের সাহায্যের মধ্যে দিয়ে নয়,
শুধুমাত্র বিশ্বকে তাদের বাজারের অংশীভূত করার মধ্যে দিয়ে নয়, যারা প্রোডাকশনের সঙ্গে জড়িত সেই শ্রমিক সমাজকে তারা ন্যায্য পাওনা দেবার চেষ্টা করেছে। আর আমার দেশে কোথাও কোথাও আমি দেখছি এখনো কন্ট্রাকচুয়াল লেবার, এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়ের স্কুলেও কন্ট্রাকচুয়াল শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে। এই প্রথা বন্ধ করা দরকার, কারখানাতে বন্ধ করা দরকার, শিক্ষায়তনে বন্ধ করা দরকার। যদি আমরা এগুলো করতে পারি, আমার নিশ্চিত ধারণা এগুলো বন্ধ করা সম্ভবপর নিশ্চয়ই হবে। এবং এটা যদি আমরা সাফল্যমণ্ডিত হতে পারি, তাহলে আগামী দিনের ভারতবর্ষ যে গল্প আমরা শুনি, অর্থাৎ 2050 সালে ভারতবর্ষ নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বের উন্নয়নে এমন জায়গায় পৌঁছে যেতে পারবে, 1, 2, 3-এর মধ্যে ভারতবর্ষের স্থান হয়ে যাবে বিশ্বের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের মানচিত্রে। সেটাই তো আমরা চাই, সেটাই তো আমাদের দিশা হওয়া উচিত। আর সেটা করবে কারা? এই প্রজন্মের তরুণরা করবে, এই প্রজন্মের ছেলে মেয়েরা করবে। তারা আমাদের দেশকে এগিয়ে নিয়ে গিয়ে সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। একসময় আমাদের দেশে প্ল্যানিং কমিশন ছিল, আজকে প্ল্যানিং কমিশনের জায়গায় নতুন একটি অধ্যায় তৈরি হয়েছে, হোক সেটা, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু নীতি আয়োগ এবং প্ল্যানিং কমিশনের মধ্যে কোনো বিরোধ রাখার তো কারণ নেই। নীতি আয়োগ তৈরি করে দিই ভারতবর্ষকে আজকে প্রায়োরিটি কোনটা দিতে হবে। প্রধানমন্ত্রী সড়ক যোজনার প্রায়োরিটি, ভারতবর্ষে বিভিন্ন গ্রামে গরিব মানুষদের বাসস্থানের প্রায়োরিটি, খাবার জিনিসপত্র অল্প দামে অথবা বিনামূল্যে দেওয়ার প্রয়োজনীয়তার প্রায়োরিটি, এই জিনিসগুলোকে দেখতে হবে। এক কথায় দেখতে গেলে সোশ্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে যেমন সরকারকে অনেক বেশি নজর দিতে হবে, তেমনি সোশ্যাল স্ট্রাকচারের বাইরে বিজ্ঞান এবং প্রযুক্তির দিকেও অনেক বেশি নজর দিতে হবে, শিক্ষায়তনে নজর দিতে হবে, স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। একটা সার্বিক পরিমণ্ডল তৈরি করতে হবে, যে পরিমণ্ডলের মধ্যে দিয়ে ভারতবর্ষের মাটিতে মানুষ জানবে যে আমি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করার পর আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার কর্মসংস্থান সবকিছুই কিন্তু সরকার সুন্দরভাবে নিয়ন্ত্রণ করবে, যাতে আমি সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারি। একটি বড় সংকট আমাদের দেশে। 1947 সালে যেদিন আমরা স্বাধীনতা লাভ করেছি, সেদিন ভারতবর্ষের যে জনসংখ্যা ছিল, আজকে ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 4 গুণ বেড়ে গেছে। একটা ভারতবর্ষে 4টে ভারতবর্ষ ঢুকে গেছে। বলুন তো কোন পরিকল্পনাকে আপনি বাস্তবে রূপায়িত করবেন? আপনি একটা ব্রিজ তৈরি করছেন, যিনি প্রযুক্তি বিশারক তিনি বলছেন যে এত ক্ষমতা সম্পন্ন ট্রাক এতগুলো যদি যায়, এত মানুষ এত গাড়ি যদি যায়, এই ব্রিজ সেটা বহন করতে পারবে। কিন্তু যদি তার দ্বিগুণ হয়ে যায়, ব্রিজ কিন্তু বহন করতে পারবে না, ভেঙে পড়বে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, গুজরাটে বলুন, বাংলায় বলুন, বিহারে বলুন, ইউপিতে বলুন, ব্রিজ ভাঙা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হচ্ছে। তার কারণ হচ্ছে মানুষের হাতে, বিশেষ করে কিছু মানুষের হাতে প্রচুর টাকা আসার ফলে একটি বাড়িতে 4টে 5টা গাড়ি, বিভিন্ন রাজ্যে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে রেলের পাশাপাশি ট্রাক আজকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সবগুলো ব্রিজের ওপর দিয়ে যেতে হচ্ছে, প্রচুর ওজন তাদের উপরে চাপানো হচ্ছে, তার উপরে চাপছে ট্রাকের উপরে। আমি নিজে একটা ট্রাক অ্যাসোসিয়েশনে মিটিং এ গিয়েছিলাম, তারা বলছিল যেখানে 20 টন নেওয়া যায়, সেখানে মালিকরা 40 টন ওজন চাপিয়ে দিচ্ছে। এতে কি করে সম্ভব? এই যে জিনিসগুলো ঘটছে আপাত দৃষ্টিতে, এগুলো আমার আপনার চোখের বাইরে ঘটছে, লোকচক্ষুর অন্তরালে ঘটছে, কিন্তু এর প্রভাবটা যখন এসে পড়ছে
কোথাও একটা দুর্ঘটনার আকার নিচ্ছে, তখন কিন্তু আমরা সবাই বুঝতে পারছি কি ভয়ঙ্কর ঘটনা হচ্ছে। কিন্তু আগে থেকে এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা বোধহয় ভাবার প্রয়োজন আজকে হয়ে দাঁড়িয়েছে। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ একটা বড় প্রয়োজন। 140 কোটি আমরা ছাড়িয়ে গেছি, ভাবতে পারা যায়? একটা ভারতবর্ষে 140 কোটির ওপর লোক। আজকে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমরা যখন বলছি যে আগামী 2050 সালে আমরা নিজের পায়ে নিজে দাঁড়াবো, সেদিন যদি ভারতবর্ষে জনসংখ্যা 160 কোটিতে পৌঁছায়, তাহলে কোন ইকোনমি, কোন অর্থনীতি, কোন অর্থনীতিবিদ আমাদের এই দেশকে নিজের পায়ে দাঁড়াবার পথ দেখাতে পারবে? কি দিশা দেখাবে? আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। আমরা সবকিছু নিয়ে আলোচনা করি, কিন্তু আমরা আসল জায়গাটায় চোখ বন্ধ করে বসে থাকি। অনেক সময় অনেক রাজনৈতিক নেতারা বলে পপুলেশন নিয়ে কথা বলতে যাবেন না প্রদীপ বাবু, জনসংখ্যা বৃদ্ধি নিয়ে কথা বলতে গেলে ভোটের বাক্সে আঘাত করতে পারে, সমস্যা হতে পারে। কিন্তু নাকের ডগের সমস্যাটাকে সমাধান করবে না। আজ আপনার হাত থেকে 1 কিলোমিটার দূরে যে সমস্যাটা পুঞ্জীভূত হচ্ছে, সেইটাকে দূর করার জন্য এখন থেকে আপনি তৎপর বলুন। আমি এই কিছু টাকা দিয়ে আপাতত সমস্যার সমাধান করে দিতে পারি, মিলিটারিকে ডেকে একটা আপাতত ব্রিজ তৈরি করে সমস্যার সমাধান করে দিতে পারি, কিন্তু স্থায়ী সমাধান যদি করতে না পারি, জনসংখ্যা নিয়ন্ত্রণে যদি স্থায়ী সমাধান করতে না পারি, তাহলে আমাদের দেশকে আমরা রক্ষা করবো কেমন করে? আমি সমগ্র প্রশাসনের কাছে বিনীতভাবে এই অনুরোধ রাখছি, এইটাকে সব থেকে গুরুত্ব দিয়ে আপনারা বিবেচনা করুন। চায়না এটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছিল বলেই আজকে চায়না সারা পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা উন্নীত করতে পেরেছে নিজেদের, যে তারা শিল্পে এবং উৎপাদনমুখী অর্থনীতির ক্ষেত্রে বিশ্বের যে কোনো দেশকে চ্যালেঞ্জ করতে পারে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র চেয়ে আছে চায়নার গুডসে, চায়নার জিনিসের খেলনা থেকে শুরু করে কি নেই। আপনি গড়িয়ার মার্কেটে যান, তোয়ালে পাবেন চায়নার তৈরি। এমন ভাবে বাজারকে তারা বিস্তৃত করে দিয়েছে। তার কারণ হচ্ছে এই যে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছিল তাদের দেশের জনসংখ্যাকে, এবং যে জনসংখ্যাটা আছে সেটাকে সম্পূর্ণভাবে উৎপাদনমুখী করতে পেরেছিল বলেই এটা তাদের পক্ষে সম্ভবপর হয়েছে। তাই আমি মনে করি আমাদের দেশেও কিন্তু একই জিনিস করার প্রয়োজন আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার সময় কমে আসছে, আর একটু আপনাদের কাছে কয়েকটি কথা বলবো। সেটি হচ্ছে যে গান্ধীজি একটা কথা বলতেন, প্রকৃতি আমাদের তো অনেক কিছুই দিয়েছে, প্রচুর সম্পদ দিয়েছে, কিন্তু আমরা এত লোভী হয়ে যাই যখন আমরা প্রকৃতিকে নিষ্ঠুর ভাবে আঘাত। অনেকে বলবেন এই যে ড্যাম গুলো হচ্ছে, বাঁধ গুলো দ্বারা হচ্ছে, জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে, চাষের সুবিধা হচ্ছে, সত্যি কথা। কিন্তু আপনি পাহাড় কাটছেন এবং পাহাড় কেটে, জঙ্গল কেটে আপনি রাস্তা তৈরি করছেন, বাঁধ বাঁধছেন, প্রকৃতি শোধ নেবে না। আমরা যত্রতত্র কয়লা খনিগুলোতে কয়লা তোলার জন্য বন্দোবস্ত করছি, বিভিন্ন জিনিস আমরা আহরণ করার জন্য মাটির তলার থেকে তোলবার চেষ্টা করছি, যেটা আমাদের প্রয়োজন নেই সেটাকেও আমরা বলপূর্ব আহরণ করবার চেষ্টা করছি। প্রকৃতি কিন্তু এই জিনিস বরদাস্ত করবে না। কবে না দেখছেন, শুনছেন, প্রায়ই তো দেখছি সিমলাতে গিয়ে কিংবা দার্জিলিং এর রাস্তায় কিংবা অন্য কোনো জায়গায় ধস নামছে। নামবেই তো ধস, ধস নামার তো কোনো
কারণ নেই মনে করলে তো চলবে না। সুতরাং প্রকৃতির ওপরে আমরা যেন নির্মম অত্যাচার বন্ধ করি, যেটা প্রয়োজন সেটা যেন করি। গাছ কাটার একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে, পুকুরগুলোকে বোঝানোর একটা রেওয়াজ হয়ে গেছে মাল্টি স্টোরি বিল্ডিং তৈরি করতে। আমি বর্ধমানে দীর্ঘকাল পড়েছি, পড়াশোনা করেছি, রাজনীতি করেছি, ঘুরেছি। খালুই বিল বলে একটা মাঠ ছিল, সারা বর্ধমানে জলটা গিয়ে ওই মাঠে গিয়ে পড়তো। আজকে সেখানে বড় বড় বাড়ি উঠে গেছে, জলটা যাওয়ার জায়গা নেই। কলকাতার মতো বর্ধমানেও কিন্তু জল থই থই। দিল্লিতে যান, দিল্লিতে আজ থেকে 30 বছর আগে যখন আমি গেছি, বর্ষাকালে দিল্লিতে এত বৃষ্টির জল জমতে আমি কখনো দেখি। এখন জল জমছে কেন? জল জমছে এই কারণে সব জায়গায় মাল্টি স্টোরি বিল্ডিং তৈরি হচ্ছে। তো জলটা যাবে কোথায় বলুন? আপনার সোয়ারেজ নেই, আর সোয়ারেজের মধ্যে দিয়ে, নালার মধ্যে দিয়ে যে জলটা যমুনায় গিয়ে পড়বে, সেই যমুনার জল নেবার ক্যাপাসিটি নেই। যমুনাতে সেই জলটা ফেলার পর যমুনার জল প্লাবিত হয়ে গ্রাম ভাসিয়ে দিচ্ছে, একটার সঙ্গে আরেকটা কানেক্টেড হয়ে আছে। এই যে একটা সার্বিক পরিকল্পনার অভাব, এবং সে অভাবজনিত কারণকে নিবৃত্ত করার জন্য আমরা যে পথ খুঁজে বেড়াচ্ছি, সেই পথ কিন্তু আসল পথ নয়। এইটা কিন্তু আমাদের পরিষ্কার মনে রাখতে হবে। সবশেষে বলবো, আমি পেসিমিস্ট নই। আমি জানি অনেক অন্ধকার আছে, আমি জানি আকাশে অনেক মেঘ আছে, কিন্তু আমি এও জানি শরতে সূর্যের আলো আছে, এবং সেই সূর্যের আলো আগামী প্রজন্ম নিশ্চয়ই দেখবে। আগামী ভারতবর্ষ নিশ্চয়ই অপূর্ব সুন্দর তৈরি হবে। সেদিন হয়তো পৃথিবীর মাটিতে আমরা থাকবো না, কিন্তু প্রজন্ম যারা থেকে যাবে, আজকের প্রজন্ম যারা থেকে যাবে, আজকের শিশুর কাছে সেই ভারতবর্ষে উপহার থাকবে, যে ভারতবর্ষ শস্য শ্যামলা, ভারতবর্ষ আমাদের প্রাণ শক্তিকে ভক্ত করে দেবে। নমস্কার।